যে আছে আমরা যে রোগীলিপি করে যে লক্ষণগুলো সংগ্রহ করি করি না, তো এই লক্ষণগুলো আসলে মূল্যায়নটা কিভাবে করব, এই জিনিসটা আমরা একটু আলোচনা করবো এখন। হ্যাঁ, ফুল দিলে শব্দ যায় কিন্তু কথা বললে শব্দ যায় না, এটা লাগবে। এটাই লাগাবে আর এটা থাকবে। এখন শব্দ শোনালাম যে আমরা তো রোগী দেখার পরে রোগীলিপি করলাম, রোগীলিপি করার পরে নাবিদ্ধ সব ধরনের লক্ষণই সংগ্রহ করি, কিন্তু মূল্যায়নটা কিভাবে করব? লক্ষণগুলো সংগ্রহ করার পরে এটা একটু মূল্যায়ন করতে হবে না? তা কোন দিক থেকে মূল্যায়ন করব, খুব বেশি কম, হ্যাঁ, বা এটার সিরিয়ালটা কীরকম হবে, সেইটা একটু আলোচনা করবো আসলে। তা আমরা একটা জিনিস তো এটা কম বেশি সবাই জানি যে আমরা কোনো রোগীকে ঔষধ দিতে গেলে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে আমরা ঔষধ দেওয়ার চেষ্টা করি, তাই না? এখন ব্যক্তি স্বাতন্ত্র্য তো বুঝি যে আমি যে একটা ব্যক্তি আলাদা, আপনি একটা ব্যক্তি আলাদা, প্রত্যেকের একটা আলাদা আলাদা ব্যক্তি বিশেষ হয়, কিন্তু এই যে ব্যক্তিটা হয়, ব্যক্তি আমার সবচেয়ে কাছের, আমি ব্যক্তিটার সবচেয়ে কাছের জিনিসটা কি, যেটা দিয়ে আমাকে ধরাটা খুব সহজ হবে, বা যেখান থেকে আমি রুব্রিকগুলোর মূল্যায়নটা করব বেশি, সেইটা কোন জিনিসটা আমার সবচেয়ে, কথা কি উপরের দিকে যাবে? এটা তো ভালো হইতেছে দেখা যায়। তাহলে বলতেছিলাম যে আমার যে সবচেয়ে কাছের, আমি ব্যক্তিত্ব, যে আমার যে ব্যক্তি সত্তা, এর সবচেয়ে কাছের জিনিস হলো আমি, তাই না? আমার যে ইচ্ছা শক্তিটা আছে সেটি হলো সবচেয়ে কাছের জিনিস, ঠিক আছে? তার মানে আমি আমার ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে, বা আমি আমার রোগীর ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে যদি তার ইচ্ছা শক্তিটাকে বেশি মূল্যায়ন করি, তাহলে সেটা কাজে আসবে। আমরা এই মূল্যায়নটা 10টা ধাপে করব। কয়টা ধাপে? 10টা ধাপে আমরা মূল্যায়ন করব। ধাপে ধাপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে আলোচনা হবে, আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণগুলো একটু পরে আলোচনা হবে। মূল্যায়ন ক্রমটা আমি করতেছি। তাহলে আমি যে ব্যক্তিসত্তা, যে ব্যক্তিসত্তার সবচেয়ে কাছাকাছি যে বিষয়টা থাকে সেটা হলো ব্যক্তির ইচ্ছা শক্তিটা। বলতে পারেন যে ইচ্ছা শক্তিটা তাহলে কি? রোগীর খুব মন চাইতেছে বা ইচ্ছা করতেছে আত্মহত্যা করবে, আমরা খুব গুরুত্ব দিতে পারি। যদি ওইরকম টেন্ডেন্সিতে তার থাকে যে সে সুইসাইডাল তার টেন্ডেন্সি আছে, তাহলে আমরা এটা বিশেষভাবে এটা খেয়াল করবো যে রোগীটার ভিতরে এরকম সমস্যা আছে কিনা। বা অনেক সময় দেখি ওনার ভিতরে ক্লিপ্টোমেনিয়ার সিমটম থাকে, মানে চুরি করার একটা অদম্য ইচ্ছা থাকে। হয়তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান রোগী, যে রোগীটা আছে সে একটা ভালো পরিবারের সন্তান, শিক্ষা দীক্ষাও আছে ভালো, টাকা পয়সাও ভালো আছে, কিন্তু ওই হাটটান অভ্যাসটা তার আছে। এই যে তার চুরি করার যে একটা অদম্য ইচ্ছা, এটা হতে পারে যে শুধু টাকাই যে চুরি করে, আমরা চুরি বলতে তো মনে করি টাকা পয়সাটাই চুরি করা, আসলে না। সে তো শুধু টাকা পয়সাই চুরি করার ব্যাপারটা এমন না। সে হতে পারে কোনো একটা ভালো খাবারও চুরি করতে পারে। হ্যাঁ, ঘরে পারিবারিক সমস্যার মধ্যে দেখা যায় যে খাবারটা সে আস্তে করে আগেই সরায় ফেললো বা খেয়ে ফেললো। অথবা হতে পারে আমরা দেখি যে ওই বন্ধুবান্ধব মিলে আড্ডা দিচ্ছে, লাইটারটা পছন্দ হয়েছে, নিজের মনে করে পকেটে নিয়ে নেয়, এরকম হতে পারে। বা বান্ধবীরা একসাথে গল্প করতেছে, লিপস্টিক তো বা একটা ওই যে খোপার ক্লিপ থাকে না, খুব সুন্দর সুন্দর, ওইটা নিজের মনে করে নিজের কাছে রেখে দিল, এরকম ঘটনা ঘটে। তো এটা তার অদম্য একটা ইচ্ছা শক্তি তার কাজ করে। এটা সে অনেক ক্ষেত্রে বলতে পারেন নিজের, কি বলবো, মানে এটা ধরা পড়লে যে মান সম্মান যাবে সেই হিতাহিত জ্ঞানটা তার থাকে না। আমরা যে বিসিএস ক্যাডারের জন্য যারা পড়াশোনা করতে দেখি, তার দুনিয়া সব থাকে একদিকে, পড়াশোনার
ইচ্ছা শক্তিটা থাকে একদিকে, মানে কি তার পড়ার ইচ্ছা শক্তিটা ভীষণ এবং তীব্র। তো এইসব ক্ষেত্রে যারা আত্মহত্যা করতে চাবে তাদের আত্মহত্যা করার আকাঙ্ক্ষাটা কি থাকবে? তীব্র থাকবে। আবার যারা ওই চুরি করতে চাবে তাদের আকাঙ্ক্ষাটাও তীব্র থাকবে। আমরা রোগীলিপি করার সময় যেই লক্ষণগুলো সংগ্রহ করি, ব্যক্তি স্বাতন্ত্রতা যখন আমরা খুঁজতে যাব, তো ওইটার মধ্যে স্পেসিফিক যেই লক্ষণগুলো আমরা পাবো, ব্যক্তির খুব কাছের যে জিনিসটা সেটা হলো তার ইচ্ছা শক্তি। তাহলে আমরা কি 1 নাম্বারটা বুঝতে পারছি? 10টা ধাপের প্রথম ধাপটা বুঝতে পারছি কিনা? ইচ্ছা শক্তিটা আমরা মূল্যায়ন করব প্রথমে। আসি 2 নাম্বারে। 2 নাম্বারে দিলে কি মূল্যায়ন করতে পারি? রোগীর মন। কোনটা? মন। মনটাকে আমরা দ্বিতীয় ধাপে মূল্যায়ন করব। কীরকম? রোগী খুব জেদি, খুব লাজুক, ভীষণ ধীরতা। ধীরতাটা কি বলেন? আলিশা বা ঢিলা, এরকম একটা শব্দ ব্যবহার করেন না? কি জানি বলে একজন মহিলা, আপনি দেখতে পারেন। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, ওনার মনের একটা অবস্থা, তাই না? ওনার মনের কন্ডিশনটা কি? উনি খুব বেশি ওনার কি বলবো, শান্ত প্রকৃতির কিনা, হ্যাঁ, ওনার মনটা কেমন, এই বিষয়গুলো যেই বিষয় দিয়ে আমরা পাই, যেই তথ্যগুলো আমরা সংগ্রহ, কিপটাও তো ওনার একটা মানসিকতার লক্ষণ নাকি? হ্যাঁ, কৃপণতা, কর্কশ যে ব্যবহার, এগুলো কি ওনার একটা মেন্টালিটি প্রকাশ পায় না? যা ওর কাছে যাস না, একটা কিপটা। তা আমরা এই যে কথাগুলো বলতেছি, রোগীর মানসিকতা, এইটা হলো একটা ব্যক্তি সত্তার খুবই কাছাকাছি একটা বিষয়। এটা মানুষ চাইলেও খুব বেশি কন্ট্রোল করতে পারে না। একটা মানুষ শান্ত প্রকৃতির বা অল্পেই কেঁদে ফেলে, এটা আপনি কিভাবে থামাবেন তাকে? তার মন অল্পেই কেঁদে ফেলে, সে মানুষটা বা অল্প সান্ত্বনা দিলেন, সে বুঝলো, থামলো। এই যে প্রকৃতিগুলোর কথা বলতেছি, এটা কি মানসিক একটা অবস্থার কথা বলতেছি, মনের ওনার অবস্থার কথা বলতেছি। ওনার মেন্টালিটিটা বোঝা যায় যে কিসের মধ্যে উনি দিনাতিপাত করতেছে। তা আমরা যে রোগীলিপি করি, দেখি রোগীলিপির মধ্যে মনের অবস্থাটা বলা আছে না? হ্যাঁ, এখানে আছে, তাই না? শক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল, হ্যাঁ, এগুলো হলো কথা। ওই যে কথা বেশি বলে কম বলে, এটা তো ওনার একটা ব্যক্তিত্ব প্রকাশ পায়। কান্না করে, হাসি দেয়, ওনার প্রকৃতি এই যে স্নেহশীল, দয়া মায়া খুব বেশি। আমরা বলতে পারি ওনার রাগ বেশি বা ক্রোধ বেশি, উৎকণ্ঠা বেশি, মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা বলি। হিসেবি বা কৃপণ যে শব্দটা ব্যবহার করলাম, বা কুকুরের মতো চিৎকার করে, বা আমরা ওই যে বার্কিং বলি বা রুডনেস বলি, এরকম। আত্মবিশ্বাসের অভাব, বোকার ন্যায়, হিংসুট, এই যে কথাগুলো বলতেছি, দ্বিতীয় ধাপ। 10টা ধাপের কি দ্বিতীয় ধাপ। আমরা কিন্তু রেপার্টরির মধ্যে এরকমের অনেক মানসিক লক্ষণের রুব্রিক খুঁজে পাই। হ্যাঁ, মনের অবস্থাটা কত নাম্বার ধাপ? 2 নাম্বার ধাপ। তাহলে আমরা ঔষধ লক্ষণের মূল্যায়ন করতে গেলে প্রথমে কি রাখবো? রোগীর ইচ্ছা শক্তি, কারণ আমরা জানি এটা ব্যক্তি সত্তার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে। তারপরে কি কাছে? মনের অবস্থা। আবার মনের একটা অবচেতন অবস্থাটা হলো মানুষ যে স্বপ্নে দেখে সেইটা, তাই না? মনে কি একটা অবচেতন অবস্থা। তাহলে আমরা 3 নাম্বারে কি দিতে পারি? স্বপ্ন ও ঘুম। কি দিতে পারি? ঘুম। ঘুম, ভুল না, ঘুম। এটাও খুব কাছাকাছি একটা বিষয়। হ্যাঁ, 3 নাম্বার শক্তির কথা বললাম, ইচ্ছা শক্তি এবং মনের কথা। এটাকে আমরা কয় নাম্বার দিব? 4 নাম্বারে। লক্ষণের যখন মূল্যায়ন করতে যাব, সেটা কয় নাম্বার দিব? 4 নাম্বারে। হ্যাঁ, রাজবৃদ্ধি। কিসের রাজবৃদ্ধি? ইচ্ছা শক্তি ও মন, এগুলোর রাজবৃদ্ধি। যেমন আমি এইটা করলে পরে আমার কি হয়, এই যে উৎকণ্ঠাটা বাড়ে, তাহলে এটা কি রাজবৃদ্ধি হলো না? এটা করলে পরে
একটা কোনো কজেশন যদি দেই বা ওই যে মডালিটিসটা যদি কোনোভাবে অ্যাড করতে পারি যে এটা করলে পরে বাড়ে বা কমে বা শান্ত হয়, এই কথাগুলো যদি বলতেছি তাহলে কি হয়, এটা মডালিটিস হয় না? ওই জন্য আমরা বললাম যে ওই ধরনের যদি ঘটনা থাকে সেটা আমরা কয় নাম্বারে মূল্যায়ন করব? 4 নাম্বারে মূল্যায়ন করব। হ্যাঁ, যদি বলি এরকম যে পূর্ণিমার রাতে পুলকিত মনে কবিতা লেখার খুব ইচ্ছা হয়, এটা কি কোনো অঙ্গবিশেষের কথা বলা হয়েছে? তার একটা ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে। তার ইচ্ছাটা কোন সময় জাগে? পূর্ণিমার রাতে জাগে। এই যে ইচ্ছা শক্তির কি হ্রাস বৃদ্ধি হচ্ছে না? কোন সময় বাড়লো? এই যে কথাটা বললাম, এটাই হলো আপনার 4 নাম্বার অপশন। তাহলে প্রথমটা কি ছিল? ইচ্ছা শক্তি। এটা কিসের? ব্যক্তি সত্তার একেবারে কাছের ইচ্ছা শক্তি। তারপরে কি কাছে? মন। মনের পরে কি? স্বপ্ন ও ঘুম। ঘুম ভালো হইলে বা খারাপ হইলে আমরা বুঝতে পারি যে সুস্থ না অসুস্থ। আচ্ছা, তারপর 4 নাম্বারে কি বললাম? ইচ্ছা শক্তি ও না খালি রাজবৃদ্ধি লেখলে হবে না, কিন্তু ইচ্ছা শক্তি ও মনের অবস্থার হ্রাস বৃদ্ধি, এটা হলো আপনার 4 নাম্বারে। 5 নাম্বারে আপনারা লিখতে পারেন ক্ষুধা, তৃষ্ণা বা পিপাসা বা পানীয় যেটা আছে সেটা বা খাবার, এগুলো খাওয়ার ইচ্ছা অনিচ্ছা। আর কি হতে পারে? কোনো খাদ্য সহ্য হয় না, যদি এরকম হয়। 5 নাম্বারে 5টা কথা বলছি: ক্ষুধা, পিপাসা, খাবার বা পানীয়, খাওয়ার ইচ্ছা অনিচ্ছা, বা সহ্য হয় না। ক্লিয়ার? এটা কয় নাম্বারে বললাম? 5 নাম্বারে। আমরা এটার মূল্যায়ন করব। কারণ কি, রোগীর যে রোগটা নিয়ে আসছে এইটা তো একটা বিশেষ অঙ্গের হতে পারে, তাই না? কিন্তু আমরা এখন যেগুলো আলোচনা করতেছি এগুলো কি সামগ্রিক না? এগুলো সামগ্রিক, কিন্তু এটা কিন্তু কোনো স্পেসিফিক অঙ্গ বিশেষে না। এই জন্য আমরা যেহেতু বলতেছি বারবার যে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে আমাকে গুরুত্ব দিতে হবে, রোগীর ঔষধ বাছাই করতে হবে, এইভাবে রোগীর এই লক্ষণগুলো নির্ধারণ করতে হবে, এরপরে আপনি খুঁজে দেখবেন যে এর সাথে আপনার স্থানিক লক্ষণের কোথায় মিল আছে। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে মূল্যায়ন করতে করতে আসতে পারি। কয়টা গেল? 5টা। নাম্বার 6, কাতরতা। কি আসলো? কাতরতা। সাথে এটুক লেখেন, ঘাম কম বেশি। প্রথমে কি বললাম? কাতরতা বেশি, তারপর কি? আর হলো ঘামের দুর্গন্ধ। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করব। ক্লিয়ার? এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। 6 নাম্বারে আমরা আলোচনা করলাম আরাম বোধ করে না। হ্যাঁ, ঘামের গন্ধ, এই বিষয়গুলো আমরা 6 নাম্বারে রাখলাম। তাহলে 5 এবং 6, 5-এ কি আলোচনা করলাম? ক্ষুধা, খাদ্য, পানির কথা বললাম। ক্ষুধা, খাদ্য, পানি, ওইগুলো সহ্য অসহ্য, ইচ্ছা অনিচ্ছা। আবার এদিকে কি বললাম? কাতরতা আর ঘাম। এই কাতরতা, ঘাম কম বেশি, এইগুলোর যদি আবার কোনো মডালিটিস থাকে তাহলে সেটা থাকবে 7 নাম্বারে, মানে হ্রাস বৃদ্ধি। কি বললাম? 7 নাম্বার সামগ্রিক লক্ষণ বা এই সংক্রান্ত। এই যে 5 এবং 6 যে কথাগুলো বলছে এগুলো কি সামগ্রিক লক্ষণ না, নাকি কোনো বিশেষ অঙ্গের লক্ষণ? সামগ্রিক লক্ষণ না বিশেষ অঙ্গের লক্ষণ? সামগ্রিক লক্ষণ। এই যে 5 এবং 6-এর যে লক্ষণগুলো বললাম, এইগুলোর যদি আবার কোনো ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি থাকে, কীরকম? যেমন আমার সমস্ত শরীরে কি জ্বালা হয়, কিন্তু গরমে উপশম হয়। বা বলতে পারি যে শীতকালে আমার এই রোগগুলো বৃদ্ধি পায়, আমার যে কোনো কষ্ট কি শীতকালে বৃদ্ধি পায়। যদি আমরা এইভাবে বলি তাহলে কাতরতায় একটা, মানে কাতরতা বৃদ্ধি না, আবহাওয়ার সাথে বৃদ্ধি, মানে আপনার সিজনের সাথে বৃদ্ধিটা হচ্ছে। তাহলে এই সামগ্রিক লক্ষণটাই বৃদ্ধি পাচ্ছে, আপনার যে কোনো একটা হ্রাস বৃদ্ধি হচ্ছে, সামগ্রিক লক্ষণ। কি বলতেছি? শীতের দিনে কি হয়, আমার রোগগুলা বাড়ে, সেটা যে কোনো রোগী হোক না কেন, আমি সেটা বলতেছি হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, সামগ্রিক যে লক্ষণ আছে
সেগুলোর কি হবে? হ্রাস বৃদ্ধিটাকে আমরা কয় নাম্বার গুরুত্ব দিলাম? 8 নাম্বার। এখন সামগ্রিক লক্ষণের মধ্যে যেগুলো অসাধারণ, 5 এবং 6-এর হ্রাস বৃদ্ধিটা হয়েছে 7 নাম্বার, 6-এর পরে 7। আর 8 নাম্বার কি বলছি? সামগ্রিক লক্ষণগুলোর মধ্যে যেগুলো কি অসাধারণ, হ্যাঁ, যেগুলো চিকিৎসা শাস্ত্রের সাথে মিলে না, চিকিৎসক যে তার শাস্ত্র যে পড়াশোনা করছে তার সাথে মিলতেছে না, এরকম যদি কোনো ঘটনা রোগীর মধ্যে পাওয়া যায়, সেটাকে আমরা কয় নাম্বারে মূল্যায়ন করব? 8 নাম্বারে। একটা সজ্ঞান ব্যক্তি, রোগীটা সজ্ঞানে আছে, সুস্থ আছে, অথচ সে বলতেছে আমি হাঁটলে মনে হয় যেন আমি উঠতেছি, উড়ে যাচ্ছি, হাঁটলে মনে হয় যেন আমি উঠতেছি। হ্যাঁ, সে যদি পাগলের মতো প্রলাপ বকতে বকতে যদি এই কথাগুলো বলে, তাইলে সেটা আমরা অত মূল্যায়ন করবো না ওভাবে। কিন্তু একটা সুস্থ আছে, সজ্ঞানে আছে, তারপরে যদি সে এরকম কথা বলে, তখন আমরা চিন্তা করতে পারি যে এটা তো একটা অসাধারণ কথা। আমাদের রেপার্টরির মধ্যে আমরা এরকম জিনিস পাবো যে একটা রোগী সে মনে করতেছে হাঁটার সময় যে আমি কি করতেছি, উঠতেছি। হ্যাঁ, সামগ্রিক লক্ষণের মধ্যে যেগুলো অসাধারণ, সামগ্রিক লক্ষণের মধ্যে যেগুলো কি অসাধারণ, সেটাকে আমরা কাউন্টে নিয়ে আসব। তাহলে আসি 9 নাম্বার। এখন 9 নাম্বারে আসলো স্থানিক লক্ষণ। যেই স্থানিক লক্ষণটা হবে আবার অসাধারণ। কি হবে? অসাধারণ। কিরকম? এটা কয় নাম্বার বলতেছি? 9 নাম্বার আলোচনা করতেছি। স্থানিক লক্ষণ কিন্তু যেটা হবে কি অসাধারণ। কিরকম? মনে করেন আমার গলায় ব্যথা। কোথায়? আমার গলায় ব্যথা, এটা স্থানিক লক্ষণ বললাম। কিন্তু কিছু খেলে আরাম বোধ করি, এটা কি হওয়ার কথা ছিল? খাওয়ার সময় তো আরো ব্যথা বাড়বে, কিন্তু আমি একটু অসাধারণ বললাম না? স্থানিক লক্ষণই বললাম, কিন্তু কি বললাম? একটু অসাধারণ। আমার শ্বাসকষ্ট, কিন্তু আমি হাঁটাচলা করলে আরাম বোধ করি, কিন্তু এটা কিন্তু উল্টা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এটা কি এখন অসাধারণ হয়ে গেল না? এরকম যদি কোনো লক্ষণ থাকে যেটা আপনার কাছে মনে হচ্ছে অসাধারণ, তাহলে সেইটার গুরুত্ব এর পরবর্তী ধাপে। সেটা কয় নাম্বার? 9 নাম্বার। ক্লিয়ার? আসেন 10 নাম্বারে। 10 নাম্বারটা হলো কি স্থানিক লক্ষণ। সেটাও কি স্থানিক লক্ষণ, কিন্তু এটার যদি হ্রাস বৃদ্ধি থাকে, ক্লিয়ার, সেটা হবে কি যন্ত্রণা হলেই তার সাথে যদি শীত শীত ভাব থাকে, কোনো একটা কষ্ট হচ্ছে, তার সাথে কোনো এক জায়গায় কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটার সাথে সাথে আবার আপনার শীত শীত ভাব আসতেছে। স্থানিক লক্ষণের সাথে যদি কোনো ঘটনা আবার হ্রাস বৃদ্ধি হয়, যেটা আমরা সবসময় পেয়ে থাকি রোগীর থেকে, যে আমার এই একটা সমস্যা হচ্ছে, এটা এই কাজটা করলে বাড়ে বা এই কাজটা করলে কমে, এরকম যদি আমার অনুভব হয়, সেক্ষেত্রে আমি সেটা কয় নাম্বারে আনবো? 10 নাম্বারে। হ্যাঁ, স্থানিক লক্ষণের হ্রাস বৃদ্ধি যদি আমরা পাই, সেটা আমরা 10 নাম্বারে কাউন্ট করতে পারি। আলাদা করতে পারেন অন্য কোনো লক্ষণ দিয়ে, তাহলে সেটা আপনি আলাদা করবেন। বা ওই যে আমরা পাই না, ধাতুগত লক্ষণ দিয়ে আলাদা করি, যদি ওরকম পাই তাহলে সেটা আপনি কাউন্টে আনতে পারেন। বা কোনো কিছু আছে না যে উত্তেজক কোনো কারণ থাকে, রোগটার বৃদ্ধি পায়, উত্তেজক যদি কোনো কারণ পাওয়া যায়, বা ওই উত্তেজক ধারক বাহক এরকম যদি কোনো কারণ থাকে, সেই কারণগুলোতে যদি আপনি ব্যক্তি স্বাতন্ত্র্য খুঁজে পান, যেটা আলাদা যদি করতে পারেন, ব্যক্তি হিসেবে যদি ওনাকে আলাদা করতে পারেন, তাহলে আপনি সেটা কাউন্টে আনতে পারেন। এইভাবে আপনারা লক্ষণগুলোর মূল্যায়ন করতে পারেন। এই লক্ষণগুলোর মূল্যায়নটা যদি আমরা যেভাবে বলছি প্রথম থেকে ইচ্ছা শক্তি থেকে যদি কাউন্টে আনতে পারি, তাহলে দেখা যায় যে ওই রোগী নম্র শান্ত, ঠিক আছে, অল্পই কান্না করে দেয়, হ্যাঁ, আবার কি একটু সান্ত্বনা দিলে সে চুপ থাকে, পিপাসা একটু কম আছে, পিপাসা তেমন নাই। রোগ আপনার XYZ যেই নামেরই রোগ হোক না কেন, আমরা কি দিতে পারি? হ্যাঁ, পালসেডিলা দিতে পারি। এই যে তাহলে আপনি তো ওনার রোগ দিয়ে খোঁজা শুরু করেন নাই, শুরু করছেন কি মানসিকতা দিয়া বা ওনার ইচ্ছে শক্তি দিয়া, মেন্টালিটি দিয়ে খুঁজলেন না এতক্ষণ,
তার সাথে একটা সার্বজনীন লক্ষণ নিয়েছেন কি পিপাসাটা, এছাড়া আর কি নিয়েছেন বলেন? এই রুগীটার আর কি নিয়েছেন? মানসিক লক্ষণ নিলেন, সামগ্রিক লক্ষণ নিলেন, আপনি ঔষধ নির্বাচন করলেন, আর তো কিছু নেন নাই। এটাই বললাম যে স্থানিক লক্ষণের থেকে আপনার সামগ্রিক যে লক্ষণ, হ্যাঁ, সেটার গুরুত্ব বেশি। সামগ্রিক লক্ষণের থেকে কিসের গুরুত্ব বেশি? আবার মনের গুরুত্ব বেশি। মনের থেকে আবার কিসের গুরুত্ব বেশি? ইচ্ছা শক্তির গুরুত্ব বেশি। হ্যাঁ, এখন আপনারা রোগীলিপি করবেন, যারা এখানে প্র্যাকটিস করেন তারা কয়জনের ইচ্ছা শক্তি সম্পর্কে জানতে চাইছেন বলেন? রোগীর ইচ্ছা শক্তি সম্পর্কে কয়জনে জানতে চান? মানে রোগীর ইচ্ছা শক্তি বলতেছে এই কারণে, কারণ আমরা এই পৃথিবীতে আসার পরে জানতে পারছি যে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে ঔষধ নির্বাচন হবে, ব্যক্তিকেন্দ্রিক ঔষধ আলাদা আলাদা নির্বাচন হয়। একই রোগ চারজনের হলে চারজনের ঔষধ এক হবে না, এটা আমরা জানি। কারণ কি? ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে আমরা ঔষধ দেই। কারণ ব্যক্তি স্বাতন্ত্র্যের সবচেয়ে কাছেই হলো ইচ্ছা শক্তি, সেটার আমরা কতদূর খবর নিছি। মনের খবর আমরা টুকটাক নেই না, মনের অবস্থাটা জানার চেষ্টা করি, কিন্তু ইচ্ছা শক্তিটা কখন নেই। আমি এটা হলো আমি যে আলোচনাটা করছি, আপনাদের কাছে হোমিও সাথী বইটা আছে কিনা দেখেন, এখন সাথে আছে কিনা কারো? হ্যাঁ, বইটা বের করেন, দেখেন লক্ষণের মূল্যায়ন বই, পৃষ্ঠাটা বাই করেন। হোমিও সাথীর মধ্যে লক্ষণের মূল্যায়ন আছে। এতক্ষণ যেই কথাগুলো বলছি আপনাদের বই দিয়েই বলছি। আমি যে মানসিক রোগের একটা বই বের করছি এই জন্য যে বলছি তা না, আপনারা যে বইটা পড়তেছেন হোমিও সাথী, দেখেন ওর মধ্যে আছে কিনা লক্ষণের মূল্যায়ন আছে। ওখানে এই পয়েন্টগুলো আছে আমি যেগুলো বলছি। কই পাইছেন? পাইছেন? কত নাম্বার পাইছে লক্ষণের মূল্যায়ন? হ্যাঁ, 113 না 33? আচ্ছা, 113তে পাইছেন। হ্যাঁ, এইটা আবার একটু বাসায় যাই পড়বেন। আমি যা বলছি এই কথা আমার হয়তো খেয়াল করতে পারেন না, অন্যমনস্ক ছিলেন, এইটা আবার পড়বেন। এই যেই বইটা আপনারা পড়তেছেন রেগুলার, আমি কিন্তু সেটা থেকেই আলোচনা করলাম, কিন্তু আমি একটু আমার মতো করে বলছি। বুঝতে পারলে তো ভালো, না পারলে আবার এটাই পড়বেন যেটা বুঝেন আর কি। ঠিক আছে? এই যে 10টা ধাপ দিলাম, এই 10টা ধাপে যদি আপনারা মূল্যায়ন করে সামনে আগাতে পারেন, তখন যাই এইটার আবার গুরুত্ব বুঝবেন, এর আগে বুঝবেন না। ঠিক আছে? কারণ কি, এটার মধ্যে আমার বলা আছে মানসিক রোগগুলোই তো আমি দিছি এখানে, নাকি না অন্য জায়গার থেকে আনছি? আমি এখানে 200 মেডিসিনের কথা বলছি। 200 মেডিসিন এই জন্য আলোচনা করছি, কারণ আমরা চিকিৎসা করতে যাই রোগীদের দেখছি যে রোগ যেটাই হোক না কেন, ওই ঔষধ নির্বাচনের সময় যায় জিজ্ঞেস করা লাগে যে ওনার মেজাজ কেমন, উনি কৃপণ কিনা, হ্যাঁ, উনি রাগে কিনা, এইগুলোই জিজ্ঞেস করা লাগতেছে বারবার, তাই না? এবং ওনার পারিবারিক অবস্থা কেমন, খুব কষ্টে আছে কিনা, শাশুড়ি অত্যাচার করে কিনা, অফিসে ঝামেলা আছে কিনা, মানসিক কষ্ট আছে কিনা, তাই না? এইগুলোই কিন্তু খুঁজতেছি যাইয়া ওই ওনার ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে। তো যদি এইটাই এত গুরুত্ব দেই, আমার সব ঔষধ ক্ষেত্রে যদি আমরা এটা কাউন্ট করতে হয়, বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আবার সব বলা তো ভেজাল লাগবে, কারণ এখন এটার ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে মনের কথা জানতে হয় না। এখন এই ডিজিজের ক্ষেত্রে কি মনের কথা জানতে হয়? সব ক্ষেত্রে লাগে না। এই জন্য ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যখন আমাদের মনের কথা জানতে হয়, তখন যায় আর দেখা যায় যে মনের গুরুত্বটা অনেক বেশি হয়। এই কারণে আমি এটার বেশি গুরুত্ব দিলাম। এটা গুরুত্ব দিতে যাইয়া আমি যে কাজটা করছি, দেখলাম যে যেহেতু এইটারই গুরুত্ব বেশি, তাহলে আমি এইটা নিয়ে একটু লেখালেখি করতে পারি, তারপরেই আমি এইটা নিয়ে লেখালেখি করলাম। ঠিক আছে? কারণ এর মধ্যে মানসিক অনেক আছে যে যারা রোগী, যারা মানসিক ডাক্তার দেখাইয়া চলে আসে, মানসিক ডাক্তার যারা দেখায় তারা অনেক ধরনের ঔষধ দেয়, কিন্তু এর মধ্যে আপনার হলো ঘুম জাতীয় রিলেটেড একটু মেডিসিনটা বেশি থাকে, মানে আদতে রেজাল্ট খুব কম আসে ওই ক্ষেত্রে, যেটা আমাদের এখানে অনেক বেশি আসে। যেমন একটা রুগী আছে, যে রুগীটা বাথরুমের মধ্যে ঢুকতে পারে না, দরজা সিটকেনি খোলা রাখে। যদি কোনো সমস্যা হয় তাহলে কেমনে খুলবে দরজা? বুঝতে পারছেন? এখন ঢাকা শহরে যত বাসা বাড়ি আছে, তো লিফট ছাড়া তেমন একটা বাসা নাই।
তাই না? এ বাসা বাড়িতে লিফটে উঠতে চায় না, সিঁড়ি বাইয়া ওঠে। পাবেন, এই রোগী পাবেন অনেক এরকম। এখন এই রোগটার একটা নাম আছে, আপনারা জানেন না নামটা। আমি বলছি এইটা যে রোগীর রোগ, আপনি সেটাও জানেন না। হ্যাঁ, কিন্তু ডাক্তার হিসেবে তো আপনার জানা উচিত। আপনার কাছে এই রোগীটা আসুক চাই না আসুক, কিন্তু ডাক্তার হিসেবে আপনি জানতে পারেন। আপনি বলতে পারেন না জানবো না, এটা ছাড়াই চিকিৎসা করবো, সেটা আপনি করতে পারেন যদি সম্ভব হয়। কারণ এগোরাফোবিয়া বা কাস্ট্রোফোবিয়া বলি আমরা এটাকে, ঠিক আছে? হ্যাঁ, কাস্ট্রোফোবিয়া বলি বা এগোরাফোবিয়া বলি। আপনি মানসিক রোগী, ডাক্তার দেখাই আসছে রোগী, সে যেমন আমাদের অ্যালোপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশনে লেখা থাকে DMHTN, প্রেসক্রিপশনের বাম কর্নারের উপরের দিকে দেখছেন না? মানে ওনার হিস্ট্রিটা লেখে, ওনার কী কী রোগ আছে, বা কেস্টিং যারা ওনরা করে ওনরা সংক্ষেপে এইভাবে লেখে। তো মানসিক রোগীর কাছে গেলে কি সে লিখবে যে সে বাথরুমের দরজা খুলে বসে থাকে, ছিটকিনি লাগাইতে ভয় পায়, এটা লিখবে? নাকি সে লিখবে কাস্ট্রোফোবিয়া বা এগারোফোবিয়া, এরকম লিখবে না? সে তো লাগবে এরকম শব্দগুলো। কারণ আপনিও একজন ডাক্তার, সেও একজন ডাক্তার, আপনি এটা চিনেনই না রোগটা কি। তাহলে কি আপনার নতুন করে আবার তথ্য কালেকশন করতে হবে? আর মানসিক রোগের তথ্য কালেকশন করা সোটা। আপনি ওনার জিজ্ঞেস করবেন কষ্ট কি, উনি কবে পেট ব্যথা, কোন জায়গায়, এই জায়গায়, এটা দেখাই দিল, বুঝাই দিল, তাই না? কিন্তু ওনার যে সমস্যা হয়েছে, উনি যে ওনার কি বলবো, মেজাজ যে গরম, কড়া মেজাজ, বা উনি যে কৃপণ, সেটা কি ওনার জিজ্ঞেস করলে উনি বলবে? যদি আমি জিজ্ঞেস করি আপনি কৃপণ না অমিত ব্যয়ী, উনি বলবেন না না আমি তো কৃপণ না, আমি তো খুব দান ফেরত করি, কারণ গত বছর কোরবানির সময় আমি 5 টাকা দান করছিলাম। কেউ স্বীকার পাবে না তার রাগ বেশি, কেউ স্বীকার পাবে না সে কৃপণ, এটা কোনো রোগী স্বীকার পাবে না। এইসব কথা গোপন করে। চুরি করার অদম্য ইচ্ছা আছে, এটা কে বলবে যে আমি চুরি করি? আমি আমার জামাইয়ের পকেটের টাকা যে মারি, এটা বলবে? বা অফিসের কোনো জিনিসপত্র আমি চুরি করি, নিয়ে বাসায় নিয়ে আসি, এটা কেউ স্বীকার পাবে? আর ডাক্তারের কাছে প্রশ্নই আসে না, কারণ ডাক্তারের কাছে তো তার ওয়াইফ থাকবে বা অন্য কেউ থাকবে, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসছে, আর ওয়াইফে জিজ্ঞেস করলেন চুরি করার ইচ্ছা আছে কিনা, হাজব্যান্ডের পকেটে টাকা নেন কিনা, আর স্বীকার পাইব, কাম নাই আর খাইবে না। তো এরকমের ঘটনা, এই যে আমি এগারোফোবিয়া একটা আলোচনা করলাম, এরকমের আমাদের কিছু কিছু বিষয় আছে রেপার্টরিতে, আমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম রুব্রিক পাই, কিন্তু প্যাচ লাগে যায়। প্যাচ লাগে কি? যেমন একটা আলোচনা করব, সেটা হলো ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন। ঠিক আছে? এই 3টা রুব্রিক খুব কাছাকাছি, কিন্তু বুঝতে সমস্যা। আপনি মানসিক লক্ষণ নেবেন রুগীর, আপনি যদি না বোঝেন তাহলে রুগী আপনারা কি বুঝবেন, আপনি কি বুঝবেন? ওই একটা উদাহরণ দিয়েছিলাম গতকালকে ক্লাসে, যে অপারেশন থিয়েটারে ঢুকছে রুগী, বলতেছে যে ডাক্তার সাহেব একটু সাবধানে অপারেশন করিয়েন, কারণ আমি জীবনে অপারেশন করাইনি, এই প্রথম। হ্যাঁ, কাঁপতে কাঁপতে বলতেছে। তা ডাক্তার বলতেছে আপনি অত চিন্তা করিয়েন না, আপনার টেনশনে কিছু না, আমিও প্রথম এই অপারেশন করতেছি, ঠিক আছে? আপনার মতো আমিও এই প্রথম অপারেশন করতেছি, আপনার অত টেনশনের কিছু নাই। এরকম অবস্থা আপনাদের যাতে না হয়, যে রুগী তো জানে না যে সে যে ওই খাবারটা চুরি করে খাচ্ছে, এইটা যে আপনার ঔষধ বাসের ক্ষেত্রে কাজে আসবে, বা এটার থেকে যে তার অদম্য ইচ্ছাটা যে আপনি ফার্স্ট প্রায়োরিটিতে যে কাজে নেবেন, এটা তো আপনি জানতেছেন না, মানে ডাক্তার হিসেবেই আপনি জানতেছেন না। তা রুগী তো দূরে থাক, রুগীর তো প্রশ্নই আসে না আপনাকে বলার। এই জন্য আপনাকে এই মানসিক লক্ষণগুলো কি কি আছে বা কি কি রোগ আছে, সুচিবায়ু রোগ আছে না, আমরা কি বলি, ওসিডি বলি, তাই না? আবার এই যে বুলিংয়ের শিকার হয় বাচ্চারা, আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে যায়, এরা কিন্তু অনেক সময় বুলিংয়ের শিকার হয়। আমরা কিন্তু এগুলো বাসায় এসে নালিশ করে বাচ্চারা, কিন্তু আমরা এটা গুরুত্ব দেই না। মানে আমার এটা কথা বলতে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম আবার, কারণ বাচ্চাদের কষ্ট তো এটা সহ্য করার মতো না। বাচ্চারা স্কুলে যে বুলিংয়ের শিকার এরকম, যে মোটা, তারা সবাই মোটা বইলে চেতায়, পটকা মোটা বইলে চেতায়, এটা কিন্তু ও সহ্য করতে পারে না। কিন্তু বাচ্চা কিন্তু এটা নিতে পারে না, এই কষ্টটা। বাচ্চা এসে বাসায় কান্নাকাটি করে বলে কমপ্লেনটা, যে আমাকে এরকম বলে। আমার একটা ভাগ্নে আছে, সে ওই স্কুলে যাবেই না, সে আর এরকম বলতেছিল যে সে স্কুলে যাবে না, কারণ কি, সে বুলিংয়ের শিকার হচ্ছে।
এখন বুলিংয়ের শিকার হলে এই বাচ্চাটাকে আপনি কি ট্রিটমেন্ট দেবেন, কি করবেন, আপনার এটা বুঝতে হবে না? তার যে মনে একটা কষ্ট আছে, আপনাকে তো সেই কষ্টটা উপলব্ধি করতে হবে ডাক্তার হিসাবে। আপনি সেই কষ্টটা পাত্তাই দিলেন না, আপনি তার রোগও সারতে পারলেন না, তাই না ব্যাপারটা? এই জন্য এই মানসিক যে কষ্টগুলো আছে আমাদের, যে প্রতিনিয়ত এরকম সমস্যা আমাদের চোখের সামনে অহরহর আছে, কিন্তু আমরা জানিও না, এই জন্য ওটা আমাদের ওভারলুক হয়ে যায়, তাই না? আচ্ছা, এইটা একটা আলোচনা করলাম। এরপরে এই যে অনেকে গাঁজা ছাড়া থাকতে পারে না, মদ ছাড়া চলতে পারে না। আমার এক ফ্রেন্ড ছিল, উনি লাইসেন্স করিয়ে নিয়েছিল উনি এতগুলো বোতল রাখতে পারবে, কারণ ওনার এটা ছাড়া ওনার ওই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ডিজিজ। এই যে এখানে এগুলো বলা আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, সামান্য বিষয় নিয়েও সে খুব উৎকণ্ঠা, হ্যাঁ, মারাত্মক টেনশন করে, প্রয়োজনে আরেকজনের জন্য হায়ার করে তারপর সে টেনশন করে, আরেকজনের টেনশন তার টেনশনও ঠিক আছে, সমস্যাটা আরেকজনের, তার না। আরে ও চলবে কীভাবে, ওর এই বড় সমস্যা হয়ে গেল, সে এখানে বসে হাঁসফাঁস করতেছে, তার মন খারাপ। এই সমস্যার সাথে তার কোনো সম্পর্কই নাই, কিন্তু তার অবস্থা খারাপ। বা কোনো একটা সিলি বিষয় নিয়ে, যেটা চিন্তা করলেও হয় না করলেও হয়, কিন্তু এটা নিয়ে খুব উৎকণ্ঠা বোধ করে। আমাদের পরিবারে অনেক ধরনের সমস্যা হয়, হয় না? সংসার, যে আমাদের সমাজ, যৌথ ফ্যামিলি, হ্যাঁ, অনেক সমস্যা থাকে। যৌথ ফ্যামিলি ছাড়া কি সমস্যা নাই? আছে। সিঙ্গেল ফ্যামিলিতে সমস্যা আছে। এই যে সমস্যাগুলো আমরা এটা কতটুকু অ্যাকসেপ্ট করি, ডাক্তার হিসেবে কতটুকু আগে চিন্তা করি? এগুলো তো ওনার মনের কষ্ট, রুগীর কি মনের কষ্ট না এগুলো? সে তো এগুলো বলতে পারতেছে না, বলার স্কোপ পাচ্ছে না। রুগী লিপি করতে গেলে যখন মনের অবস্থাগুলো জানার চেষ্টা করে, তখন দেখে সে কান্নাকাটি শুরু করে দেয়, কথা বলতে বলতে সুযোগ পাইলে। তো এখন আমরা ডাক্তার হিসেবে যদি সেই লক্ষণগুলো আমরা নিতে পারি, সেই কমপ্লেনগুলো যদি আমরা নিতে পারি, তাহলে এটা আমাদের কাজে আসবে। তাহলে আমরা কোনটা আলোচনা করলাম আজকে? কাস্ট্রোফোবিয়া, তাই না? বা 11 ফোবিয়া, এই যে বিষয়টা। এবারে বলছিলাম ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, তিনটে সমস্যা বলছিলাম না? হ্যাঁ, তিনটে জিনিস। এইগুলোর সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। এই পার্থক্যগুলো আপনাকে আগে জানতে হবে। এবারে পার্কিনসন ডিজিজ আছে একটা, পার্কিনসন্স ডিজিজ। এটা আসলে সম্পূর্ণ একটা মানসিক রোগ, কিন্তু আপনার সামনে প্রকাশ পাবে ফিজিক্যালি, শারীরিক রোগ হিসাবে। কী হবে? আস্তে আস্তে একটা অঙ্গ এরকম কাঁপতে থাকবে পার্কিনসন ডিজিজের। এই একটা অঙ্গ কাঁপতে কাঁপতে পুরো ঘাড় সহ কাঁপা শুরু হবে, এরকম করতে থাকবে। মানে এটা এবারে হাত পা কাঁপতে থাকবে, সোজা হাঁটতেই পারবে না, পা ফেলতে যাবে, পা কাঁপতে থাকবে, ঠিক আছে? রোগটা একটা মানসিক রোগ, কিন্তু আমরা খুঁজবো তো শারীরিক রোগের মধ্যে, তাই না? রোগের নাম কি? পার্কিনসন্স ডিজিজ। হ্যাঁ, এটা নিয়েও এখানে আলোচনা আমি করছি। এগুলো আরও নাম আছে, পার্কিনসন না? দেখেন এর মধ্যে এই যে বিকল্প নামগুলো আমি দিয়ে দিছি, এর মধ্যেও ঔষধ দেওয়া আছে। এখানে সরাসরি আমি কোনো ঔষধের নাম বলি নাই, ঠিক আছে? কিন্তু এর মধ্যে রুব্রিকগুলো দেওয়া আছে। আমরা রেপার্টরি করি না, রেপার্টরির মধ্যে যে রুব্রিকগুলো আছে সেগুলো দেওয়া আছে এর মধ্যে। দেখল কই পার্কিনসন, এই যে 139 নাম্বার ডিজিজ। হ্যাঁ, দেখেন এর আরও তিনটা নাম আছে। পার্কিনসনিজম, কি নাম? পার্কিনসনিজম। আরেকটা হলো প্যারালাইসিস এজিটেন্স, কি নাম? প্যারালাইসিস এজিটেন্স। আরেকটা হলো শেকিং পালসি। তিনটা বিকল্প নাম আছে। এর মধ্যে দ্বিতীয় যে নামটা আছে প্যারালাইসিস এজিটেন্স, এই যে শব্দটা আমি ব্যবহার করলাম, প্যারালাইসিস নামে রেপার্টরিতে একটা রুব্রিক আছে, দেখবেন, ঠিক আছে? ওর মধ্যে একটা সাব রুব্রিক আছে এজিটেন্স। এইটি হলো এই পার্কিনসনের ঔষধ। খুব মূল্যবান একটা রোগ, সহজে আমরা একটা ঔষধ খুঁজে পাই না। এখানে একবারে রুব্রিক সহ দেওয়া আছে, কিন্তু সরাসরি বলি না যে আমি এইটাই ঔষধ, এখানে কিন্তু ওরভাবে বলা নাই, কিন্তু রুব্রিকটা আমার এখানে দেওয়া আছে। এরকমের মানসিক যতগুলো রোগ আমার মানে আমাদের সমাজে আশেপাশে ঘোরে, অথচ আমরা নির্বাচন করতে পারি না যে উনি এটার পেশেন্ট, ঠিক আছে? সিজোফ্রেনিয়ার রোগী আছে না, একদম কঠিন অবস্থা,
এগুলোরও লক্ষণগুলো এখানে বলা আছে। এখন আপনার ইলিউশন হয়েছে না ডিলিউশন হয়েছে না হ্যালুসিনেশন হয়েছে না আপনি নিজেই বুঝতেছেন না, তাহলে আপনি ঔষধটা দিবেন কিভাবে? আপনি রুব্রিকটা নিয়ে তো ঔষধটা দিবেন, সেটা তো আপনাকে বুঝতে হবে। সেই পার্থক্যগুলো আমি এখানে করে দিয়েছি। যেটা চোখের সামনে নাই, অবর্তমান, কিন্তু আপনি দেখতেছেন সেরকম একটা জিনিস চোখের সামনে বিদ্যমান নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ওটা আপনি দেখতেছেন। এই যে ডিলিউশন যে জিনিসটা হয়, এরকম একটা বিষয়। দেখি আমি যাই ডিলিউশন পৃষ্ঠায় যাই একটু। ABC ডি। হ্যাঁ হ্যাঁ, ভ্রান্ত বিশ্বাস। ডিলিউশন হচ্ছে মানুষের এমন একটি আভ্যন্তরীণ শক্তিশালী বিশ্বাস যার কোনো বাস্তবিক উপস্থিতি নাই। বাস্তবে কি নাই, মানে আপনি এখানে একটা সাপ দেখতেছেন, আসলে এখানে কোনো সাপ নাই। সন্দেহ প্রবণতা ও অনুমান করা হচ্ছে মানুষের মেজর ডিলিউশন। ক্লিয়ার? তার মানে যেটার ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই অথচ আপনি মনে করতেছেন যে জিনিসটা এরকম জিনিসটাকে আমরা ডিলিউশন বলি। দেখবেন রেপার্টরিতে ডিলিউশন নামে একটা রুব্রিক আছে, যার সাব রুব্রিক মিলে টোটাল হলো প্রায় 10-12 পৃষ্ঠা একটা রুব্রিকই। আর আমরা তো এখানে ডিলিউশন বললাম যে চোখের সামনে যা দেখি আসলে সেটা নাই, আমি মনে করতেছি এটা আছে কিন্তু এটা নাই। এখন আপনি কি দেখতেছেন আর কি মনে করতেছেন, এই জিনিসটার বিভিন্ন ভাগ করা আছে ওখানে, যে আপনি কি জিনিসটা দেখতেছেন আসলে যে জিনিসটা নাই, সেই যেই জিনিসগুলো দেখতেছেন তার উপরে নির্ভর করে করে আপনার ঔষধগুলো ভাগ করা হয়েছে, যে আপনি যেটা দেখতেছেন। ক্লিয়ার? রেপার্টরিতে এখানে নাই, থাকলে আমি রেপার্টরির পৃষ্ঠা উল্টায় আপনাদের দেখাতে পারতাম। আচ্ছা, এখন এখানে আরো সহজ করে বলি, যেমন আপনার স্বামী বা স্ত্রী, ঠিক আছে, বিভোর ঘুমে আচ্ছন্ন অবস্থায় আছে, কিন্তু আপনি দেখতেছেন তিনি ঘুমাচ্ছেন না। কি করতেছে তিনি কারো সঙ্গে কথা বলছেন, এটা আপনি দেখতেছেন। আসলে কিন্তু সে ঘুমাচ্ছে, আপনার সামনে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আছে, কিন্তু সে কি করতেছে? ঘুমাচ্ছে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি সে কথা বলতেছে, ঠিক আছে, ঘুমাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলতেছে। হতে পারে সেটা ফোনে বা ফিজিক্যালি কথা বলতেছে, সেটা ফোনেও কথা বলতে পারে বা ফিজিক্যালি কথা বলতেছে, আপনার কাছে সেটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা হলো হ্যালুসিনেশন। এটা হলো হ্যালুসিনেশন, মানে আপনার সামনে ব্যক্তিটা আছে কিন্তু ব্যক্তিটার যেই অবস্থায় আছে আপনি সেই অবস্থায় দেখতেছেন না, আপনি দেখতেছেন অন্য একটা অবস্থায়। ব্যক্তি আছে, আর ডিলিউশন কোনটা? ব্যক্তিটাই নাই। ডিলিউশনটা কি? ব্যক্তিটা নাই কিন্তু আপনি, বা ওই বস্তুটা নাই কিন্তু আপনি ওই বস্তুটাই দেখতেছেন। আর এখানে হলো কি, হ্যালুসিনেশনের মধ্যে হলো ব্যক্তিটা আছে বা বস্তুটা আছে, কিন্তু তার যেই অবস্থায় আছে আপনি সেই অবস্থাটা দেখতেছেন না, আপনি আপনার সন্দেহ পোষণ বা সন্দেহের কারণে দেখতেছেন অন্য অবস্থায়। ঠিক আছে, এইচে যাই, হ্যালুসিনেশন, এইচে, হ্যাঁ, হ্যালুসিনেশন হচ্ছে মানুষের এমন একটা আভ্যন্তরীণ শক্তিশালী বিশ্বাস যার বাস্তবিক উপস্থিতি থাকতেও পারে বা নাও থাকতে পারে, কারো মনে হতে পারে যে সেটি আছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সুস্পষ্ট উপস্থিতি টের পায়, যা অন্য কেউ পায় না। আচ্ছা, অলৌকিক কিছুর উপস্থিতি টের পাওয়া, ভৌতিক শব্দ শোনা। আপনি আপনার কানে একটা শব্দ শুনতেছেন কিন্তু এখানে অন্য কেউ শুনতেছে না, আপনি মনে করতেছেন আপনাকে কেউ ডাকছে। ওই যে এক চোরে বলছিল যে আমি তো লাউডা চুরি করি নাই, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, কে যেন আমার বললো এই লাউডা তুই নিয়ে যা, আমি তাই লাউডা নিয়ে গেছি। ঠিক আছে, এইরকমের, মানে ওর একটা হ্যালুসিনেশন হয়েছে যে ও এরকম একটা অলৌকিক একটা শব্দ শুনতেছে, হ্যাঁ, বা অলৌকিক তাকে কেউ কিছু কমান্ড করতেছে, হ্যাঁ, মানে সে আধ্যাত্মিকভাবে সে শুনতে পাচ্ছে যে আমি যেন পানিতে ঝাঁপ দেই। হ্যাঁ, আমি পানির পুকুরের পাশে দাঁড়ানো আছি, আমি শুনলাম যে কে যেন আমাকে বললো তুই মরি যা, হ্যাঁ, বা এখান থেকে ঝাঁপ দে, এরকমের। আচ্ছা, আর একটা হইলো, হ্যাঁ, ওটা গেল হ্যালুসিনেশন। আবার ধরুন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পরিচিত কারোর সঙ্গে সালাম বিনিময় করছে, হাসির সাথে কথা বলছে, কি হাসির সাথে সালাম বিনিময় করছে, তা দেখে আপনার মনে হলো আপনি তার সাথে সালাম বিনিময় করছেন না, নিশ্চয়ই ওই ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িত আপনি। হ্যাঁ, তিনি হাসলেন কেন? কোশ্চেন করছে, এটা হচ্ছে ইলিউশন। হ্যাঁ,
তার ডিলিউশনটা তো বললামই, ডিলিউশনে কোনো ব্যক্তির উপস্থিতিই থাকে না। আপনি দেখছেন সব ঠিক আছে, হেসে হেসে কথা বলছে, তার মানে কি ব্যক্তি উপস্থিত আছে, তাই না? আপনি আগের বার দেখছিলেন লোকটা ঘুমে আছে, অথচ আপনার কাছে মনে হচ্ছিল সে ফোনে কথা বলতেছে বা কারোর সাথে কথা বলতেছে। আর এইবার কি, এইবার সব কিছু সত্য সত্য দেখছেন, ব্যক্তি আছে, কথা বলছে, হাসিও দিছে, সব ঠিক আছে, কিন্তু আপনার কাছে মনে হয়েছে একটা অবৈধ সম্পর্ক আছে এদের। এবার আপনার একদম দৃঢ় বিশ্বাস, আপনার কাছে ওইটাই মনে হয়েছে যে না, এটা অবৈধ সম্পর্ক আছে বলেই সে এই কাজটা করছে। তাহলে তিনটা একদম সূক্ষ্ম, একদম কাছাকাছি বিষয়গুলো, কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনারা এগুলো সব রুব্রিক আছে বইতে, আপনারা এইগুলো পাবেনও, কিন্তু এই পার্থক্যগুলো যদি করতে না পারেন তাহলে আপনি এই রুব্রিক থেকে ফায়দা নিতে পারবেন না। আপনি ফায়দা নেবেন না, আপনি রুগীলিপি করলেন, রেপার্টরিও করলেন, কিন্তু রেপার্টরি করে লাভ কি? আপনি তো এই গুরুত্ব, এই যে জিনিসগুলো আপনার সামনে থেকে যে ওভারলুক হয়ে যাচ্ছে, আপনি তো সেটা গুরুত্ব দিচ্ছেন না। এই যে আপনার রুগী যে বাথরুমে ঢুকতে পারতেছে না, লিফটে উঠতে পারতেছে না, বদ্ধ করে থাকতে সাহস পাচ্ছে না, এই যে কথাগুলো যে তার মানসিক যে কিছু সমস্যা, আপনি তো এটা গুরুত্ব দিলেন না। গুরুত্ব না দিলে এই ফোবিয়াগুলো আপনি কাটায় উঠবেন কিভাবে? ক্লিয়ার? এই জন্য মাঝে মাঝে সুযোগ পাইলে এই মানসিক লক্ষণগুলো একটু গুরুত্ব দিয়েন। এটা দিয়ে দিতে হবে ব্যাপারটা তা না। আমি বলতেছি মানসিক যে লক্ষণগুলো আপনাদের রেপার্টরিতে আছে, বইতে আছে, এগুলো তো আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন জিনিসগুলো ইচ্ছা শক্তির আছে, কোন কোন রুব্রিকগুলো মনের আছে, তাই না? আর স্বপ্ন তো আপনার স্লিপের মধ্যে ড্রিম আছে, কি কি স্বপ্ন দেখে, ঘুম, স্লিপ, স্লিপ নামক যে অধ্যায় আছে, স্বপ্ন আর ঘুম ওই অধ্যায়ের মধ্যেই কভার করা আছে। হ্যাঁ হ্যাঁ, সব ওগুলো দেওয়া আছে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, সাব রুব্রিকগুলো দেখলে সব পেয়ে যাবেন। কিন্তু আজকে কি এতটুকু বুঝাইতে পারছি যে আমরা ঔষধ নির্বাচন, রুব্রিকের বা লক্ষণের মূল্যায়ন করতে গেলে কোন জিনিসগুলো আমার ব্যক্তি স্বাতন্ত্র্যের খুব কাছাকাছি সেগুলো কি বুঝতে পারছেন? তা কাছাকাছির মধ্যে মনটাও তো কাছাকাছি নাকি, খুবই কাছাকাছি। এবং মানসিক যে কষ্টগুলো আছে, লক্ষণগুলো আছে, বা তার ব্যক্তি স্বাতন্ত্র্যের সাথে যেগুলো মিল খায়, সেই জিনিসগুলো আমাদের অতীব জরুরি বিষয়, এটা তো বুঝতে পারছেন? তাহলে এটাই আমার আজকের ক্লাসের সার্থকতা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।